শিয়া ঘড়ি দেখছে আর রাস্তা দেখছে। আতিফ তাকে বলেছিল দুপুর 12টায় কফি হাউসের সামনে দেখা করতে, কিন্তু এখন বাজে 12টা 35। শিয়ার মধ্যে তাও সেই রকম কোনো বিরক্তি দেখা যাচ্ছে না, বরং তার চেয়ে চিন্তাই বেশি ঘামছে সে। সে জানে আতিফ একটা চাকরির জন্য সারা দিন কত ঘোরে এদিক ওদিক। শিয়া এবার ফোনটা তুলে আতিফের নম্বর ডায়াল করতেই দেখলো সামনে থেকে আতিফ ছুটে ছুটে আসছে। আতিফ এসে শিয়ার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি সরি, তুই তো জানিস আমি একটু লেট লতিফ, রাগ করিস না প্লিজ। তোর জন্য অনেকগুলো চকলেট। শেষ করতে দিল না শিয়া, একটু রাগী স্বরেই বলল, রোজ রোজ এক ডায়ালগ শুনতে ভালো লাগে না আতিফ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলতো আমি। আতিফ একটু হকচকিয়ে গেল শিয়ার কথা শুনে। শিয়াকে খুব কমই রাখতে দেখে সে। শিয়া ভীষণ ঠান্ডা মাথার মানুষ, কিন্তু রেগে গেলে সেই রাগ আতিফও ঠান্ডা করতে পারে না সহজে। এর মধ্যেই শিয়া আবার বলে উঠল, অন্তত একবার ফোনটা করে বলে দিতে পারতি যে কাজে আটকে আছি, তাই আসতে দেরি হবে কিছুক্ষণ। তুই জানিস না আমার চিন্তা হয়, দেখ চিন্তায় কেমন ঘেমে স্নান হয়ে গেছি। বলে নিজের ডান বাম হাতটা দেখালো আতিফকে। আতিফ এবার আফসোসের সুরে বলে উঠল, হয়েছে তো, আর কি করব বল, এই মাঝ রাস্তায় কান ধরে উঠবোস করব? বল করব, তাই করছি, দাঁড়া। এই বলে শিয়াকে কিছু বলতে না দিয়েই রাস্তায় কান ধরে একবার উঠবোস করতে শিয়া আশেপাশে তাকালো। অনেক মানুষই আগ্রহের সাথে তাদের দিকে তাকিয়ে আছে। শিয়া এবার আতিফের হাত ধরে কফি হাউসের ভিতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর সব ঠিকঠাক হতেই শিয়া প্রশ্ন করলো আতিফকে, সবই তো বুঝলাম, কিন্তু ছিলি কই তুই এতক্ষণ? আতিফ কফির কাপে চুমুক দিতেই যাচ্ছিল। শিয়ার কথা শুনে সেটা মুখের কাছ থেকে নামিয়ে আমতা আমতা করে নিচের দিকে তাকিয়ে বলল, ওই একটা বন্ধুর শরীর খারাপ, তাই তাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম। শিয়া আবার চোখ সরু করে তাকিয়ে বলল, তা এমনি মাথা নিচু করে মিনমিন করে বলার কি আছে? আমি কি তোকে খেয়ে ফেলতাম নাকি এটা শুনলে? আতিফ কিছু না বলে শুকনো হাসলো শুধু, কিন্তু কিছু বলল না। চন্দ্রা স্নান সেরে বাগানে এসে পায়চারি করছিল আর নানা রকমের ফুলগুলিকে আলতো করে ছুঁয়ে দিচ্ছিল। এই কাজ ভারী পছন্দের চন্দ্রার। হুটহাট পছন্দ হলেই সে ফুলটি তুলে নেওয়া একদম পছন্দ না তার। চন্দ্রার নিজের বাড়িতেও এত না হলেও বেশ অনেকগুলো ফুলের গাছ ছিল। আশেপাশের বাচ্চারা চন্দ্রার ভয়ে সেগুলিতে হাত দিতে পারত না। চন্দ্রা যখন বাড়িতে থাকতো না, তারা চুপি চুপি এসে একটা দুটো করে ফুল ছিঁড়ে নিয়ে যেত। যদিও চন্দ্রা প্রত্যেকবারই ধরে ফেলত, তারপর তাদের বকুনিও দিত, তবু তারা এই কাজ করত। চন্দ্রা এইসব মনে করতে করতে আনমনে হেসে ফেলল। পাশ ফিরে তাকাতেই দেখল কিছুটা দূরে শিয়াম তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চন্দ্রা এবার শিয়ামকে উদ্দেশ্য করে বলল, কি দেখছেন অমন করে? শিয়াম একইভাবে তাকিয়ে উত্তর দিল, আমার ফুলকে। শিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, কিন্তু আমি তো দেখলাম আপনি তো আমার দিকে তাকিয়েছিলেন। শিয়াম হালকা হেসে উত্তর দেয়, আমি আমার ফুলকেই দেখছিলাম চন্দ্র, মনের চোখ দিয়ে দেখলে আপনিও আমার মতো দেখতে পেতেন। চন্দ্রা শিয়ামের কথার আগামাথা কিছুই বুঝল না। একটা ফুলের সামনে গিয়ে বলল, এই ফুলটা দেখুন, এটি বোধহয় এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। শিয়াম আনমনে বলে উঠল, না, আমার চোখে আমার ফুলটি সবচেয়ে সুন্দর, পুরো বাগানে না, পুরো পৃথিবীর মধ্যেই তার মতো নিষ্পাপ পবিত্র ফুল আমি কোথাও দেখিনি। চন্দ্রা শিয়ামের পুরো কথা না শুনলেও কিছু কথা তার কানে এলো। এবার সে ব্যাকুল হলো। সেই ফুলটিকে দেখার জন্য শিয়ামকে উদ্দেশ্য করে বলল, আমিও দেখতে চাই আপনার সেই ফুলকে, দেখান না কোথায় আছে। বলে এই পাশ ওই পাশ দেখতে লাগলো। শিয়াম এবার পড়ল মহা মুশকিলে, এই জন্য সে জোরে কথাটা বলতে চায়নি। তাও চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, চন্দ্র, সেই ফুলের মালিক আমি ঠিকই, কিন্তু সেই ফুলের উপর এখনও কোনো অধিকার নেই আমার। যেদিন সেই ফুলের উপর সমস্ত অধিকার আমার থাকবে, সেই দিন নিশ্চয়ই দেখাবো আপনাকে। এখন চলুন, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। চন্দ্রা এবার কিছু না বলে খানিকটা মুখ ফুলিয়েই শিয়ামের পাশ কাটিয়ে চলে গেল। শিয়াম বুঝতে পারল চন্দ্রার অভিমান হয়েছে। শিয়াম কিছু একটা ভেবে চলে গেল লাঞ্চ সারতে। খাওয়া দাওয়া শেষ হতেই চন্দ্রা ঘরে এসে দেখল শিয়াম ফোন নিয়ে কিছু করছে, তাই সেও ব্যস্ততা দেখানোর জন্য আলমারিতে জামা কাপড়গুলো ঠিকঠাক করতে লাগলো। চন্দ্রার অভিমান হয়েছে ঠিকই, তাকে না বন্ধু বলেছে শিয়াম, অথচ একটা ফুল গাছ তাকে দেখাতে পারছে না। এ কেমন বন্ধুত্ব তার?
তার মানে নিশ্চয়ই সে চন্দ্রাকে বন্ধু ভাবতে পারেনি এখনো। এই অভিমান না চন্দ্রা দেখাতে চাইছে আর না নিজে সইতে পারছে, তাই ঠিক করেছে সে বেশি কথা বলবে না শিয়ামের সাথে, যতক্ষণ না নিজে থেকে শিয়াম বোঝে। যদিও বুঝবে এই আশাও নেই তার। তার মন যে কী চায় মুহূর্তে তা সে নিজেও বুঝতে অক্ষম। শিয়াম চন্দ্রার গাল ফোলানো মুখ দেখে ফোনটা পাশে রেখে আলতো স্বরে ডাকল, চন্দ্র। চন্দ্রার কোনো হেলদোল দেখা গেল না, সে আগের মতোই কাজ করে যাচ্ছে। শিয়াম আর 1-2 বার ডাকলো চন্দ্রার নাম ধরে, তখনও যখন চন্দ্রা সাড়া দিল না, শিয়াম এবার গলার স্বর নিচে নামিয়ে একটু ঘোর মিশিয়ে ডাকলো, চন্দ্রাবতী। চন্দ্রার হাতটা থেমে গেল কাপড়ের ভাঁজেই। যতবার সে এই ডাকটা শোনে ততবারই একই অনুভূতি হয়, শরীরের শিরায় শিরায় কাঁপন ধরে। কেন তার এই রকম অনুভূতি হয় সে নিজেও জানে না। এই ডাক যেন কাউকে মনে করিয়ে দেয়। চন্দ্রা এবার শিয়ামের দিকে ফিরে বলল, বারণ করেছিলাম না এই নামে ডাকবেন না আমায়? শিয়াম এবার গা ঝাড়া ভাব দেখিয়ে বলল, আমি কি করতাম, আপনাকে তো নাম ধরেই ডাকছিলাম, আপনি তো সাড়া দেননি, তাই দায়ে পড়ে এই পথটাই বাঁচতে হলো আমায়। আর আপনিও দেখুন কি সুন্দর সাড়া দিলেন। চন্দ্রা একটু রাগী চোখে শিয়ামের দিকে তাকিয়ে বলল, তা এতবার করে ডাকার কি হয়েছে শুনি একটু? শিয়াম হাঁপ ছেড়ে বলল, বলছি, আগে আপনি সোফায় এসে বসুন তো লক্ষ্মী মেয়ের মতো। চন্দ্রা কারণ জিজ্ঞেস করতে গিয়েও করল না, বরং তার অভিমানী মন করতে দিল না, তাই সে চুপচাপ গিয়ে সোফায় বসল। শিয়াম এবার আলমারি থেকে একটা ব্যাগ এনে চন্দ্রার হাতে দিল। চন্দ্রা অবাক হয়ে শিয়ামকে জিজ্ঞেস করল, কি আছে এতে, আর আমাকে কেন দিচ্ছেন? শিয়াম বলল, আপনার জন্যই ওইটা, তাই খুলে দেখুন কি আছে। চন্দ্রা এবার ব্যাগ থেকে জিনিসটি বের করতে মুখে হাসি ফুটে উঠল। ব্যাগে ছিল হুমায়ুন আহমেদের কিছু গল্প সমগ্র। চন্দ্রার খুশি তার মুখে চোখে দেখা যাচ্ছে। শিয়ামেরও যেন ভীষণ ভালো লাগছে চন্দ্রার এই হাসি মুখ দেখে। সে ঠিক করলো মাঝে মাঝেই চন্দ্রাকে একটু রাগিয়ে দিবে, তারপর সে এই রকম উপহার দিয়ে এসে রাগ ভাঙাবে, শুধু চন্দ্রার এই নিষ্পাপ হাসি মুখটা দেখার জন্য। চন্দ্রা উৎফুল্ল গলায় বলে উঠল, আপনি কি করে জানলেন আমি গল্প পড়তে ভালোবাসি? শিয়াম হেসে বলল, আপনার দিনে বেশিরভাগ সময়ই গল্পের বই নিয়ে বসে থাকা দেখে। চন্দ্রা এবার সব রাগ ভুলে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা পরিমাণ খুশি হয়েছি। শিয়াম বলল, ধন্যবাদ দিতে হবে না, এর বদলে একটা জিনিস চাইবো, দেবেন? চন্দ্রা এবার ভাবুকভাবে বলল, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, তাও বলুন, আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব। শিয়াম হেসেই বলল, হ্যাঁ ম্যাডাম, আপনার সাধ্যের মধ্যেই চাইছি। আচ্ছা, আমরা তো একে অপরকে বন্ধু বলি, তাই তো? চন্দ্রা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। শিয়াম এবার বলল, বন্ধুরা কি কেউ আপনি আপনি করে কথা বলে একে অপরকে? তাই আমি চাই আমরা এবার দুজন দুজনকে তুমি করেই সম্বোধন করব। ব্যাস এইটুকু চাই, দিতে পারবেন? চন্দ্রা এবার খানিকটা ভেবে উত্তর দিল, আচ্ছা, কিন্তু এটা তো আর একদিনে সম্ভব নয়, তাও আমি যথাসম্ভব চেষ্টা করব। শিয়াম বলল, চেষ্টা করলেই হবে, আমি জানি অভ্যাস বদলাতে একটু সময় লাগে। চন্দ্রা হেসে বইগুলো নিয়ে সোফা থেকে উঠতে যেতেই শিয়াম বলে উঠল, আর একটা জিনিস চন্দ্র, বলে আলমারি থেকে গিয়ে একটি বক্স বের করে চন্দ্রার সামনে আনলো। চন্দ্রা বক্সটা দেখে শিয়ামকে জিজ্ঞেস করলো, এটাই কি আছে? শিয়াম বক্সটা খুলে 2 জোড়া বালা বের করে বলল, এটা আমার মায়ের বালা, এই বালা দুটো আমার ভীষণ পছন্দের ছিল ছোট থেকেই, তাই মা বলতো যখন আমার বউ আসবে তখন যেন আমি এই বালা জোড়া তাকে দিই। চন্দ্রা অবাক হয়ে বলল, কিন্তু আমাকে? শিয়াম হেসে বালা দুটো নিয়ে চন্দ্রার হাতে দিয়ে বলল, ডিভোর্স না হওয়া অবধি তো আপনিই আমার বউ, তাই আপনাকেই দিলাম, ডিভোর্স হলে না হয় আমায় আবার ফেরত দিয়ে দিবেন, কিন্তু এ বাড়িতে যতদিন আমার কাছে আছেন ততদিন এই বালাটা সাবধানে হাতে রাখবেন। চন্দ্রা শুধু মাথা নাড়িয়ে বালা জোড়া নিল পরার জন্য। শিয়ামের মুখে ডিভোর্সের কথা শুনে একটু খারাপ লেগেছে তার, কেন লেগেছে সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে বালা জোড়া পরতে গিয়ে চন্দ্রা দেখল বালাটা তার হাতে ঢুকছে না। সে শিয়ামকে উদ্দেশ্য করে বলল, বালা জোড়া মনে হয় আমার হাতের মাপের চেয়ে ছোট, বুঝলেন, তাই হচ্ছে না। শিয়াম হাত বাড়িয়ে বলল, কই দেখি, আমাকে দিন, আমি পরিয়ে দিচ্ছি। চন্দ্রা বলল, চেষ্টা করে দেখুন, হবে বলে মনে হয় না।
শিয়াম বালাজোড়া হাতে নিয়ে চন্দ্রার ডান হাতটা নিজের হাতে নিল। চন্দ্রা শিয়ামের হাতে স্পর্শে কেমন কেঁপে উঠল। এই প্রথম কোনো পুরুষ তাকে স্পর্শ করল। আচ্ছা, প্রথম বলা যায় কি? সেই পাহাড়ি অঞ্চলে ভাবতে ভাবতে আলতো চাপ পড়ল চন্দ্রার হাতে। চন্দ্রা তাকিয়ে দেখল বালাজোড়া সুন্দরভাবে ঢুকে গেছে তার দুই হাতে। তেমন কোনো ব্যথাও লাগেনি। চন্দ্রা এবার লাজুক ভঙ্গিতে বালাজোড়া পর্যবেক্ষণ করতে লাগলো। যদিও সেসব কিছুই নয়, একটা মেয়ে হয়ে সে বালা পরতে পারল না, এটা তার কাছে ভীষণ লজ্জার ঠেকছে, তাই মুখ লুকোতে এসব। শিয়াম এবার চন্দ্রকে প্রশ্ন করল, আপনি চুড়ি একদম পরেন না তাই না? চন্দ্রা এবার খানিকটা মুখ তুলেই বলল, না, আমার খুব একটা পছন্দের নয় চুড়ি। আমি জানি আপনি হয়তো ভাববেন মেয়ে হয়ে চুড়ি পছন্দ নয়, এ আবার কেমন কথা? তাও আমার ঠিক পছন্দের নয়, কারণ আমি হাতে বেশিক্ষণ রাখতে পারি না, হাত উসখুস করে। তবে আপনি যেহেতু এটা খুলতে বারণ করেছেন, আমি খুলব না। শিয়াম চন্দ্রার কথা শুনে বেশ খুশি হলো। সেও নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্পর্কটার উপর। এবার যা হবে সব উপরওয়ালার হাতে। শিয়াম ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছে চন্দ্রা কিছু নিয়ে উসখুস করছে, যেন কিছু বলতে চেয়েও পারছে না। শিয়াম ঘড়ির দিকে তাকালো, ঘড়িতে বাজে 8টা 27। তার বেরোতে হবে 10টার আগে। তার আগে তাকে চন্দ্রার সাথে একবার কথা বলতেই হবে। হয়তো কোনো জড়তার জন্যই মেয়েটা তাকে কিছু বলতে পারছে না। শিয়াম এবার নিজের রুম থেকেই উচ্চস্বরে চন্দ্রার নাম ধরে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রা দৌড়ে এলো শিয়ামের রুমে। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা কাজ করছিল সে। শাড়ির আঁচলটা কোমরে গোজাই আছে এখনো। চন্দ্রা এবার শিয়ামকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বলুন, ডাকছিলেন? আর আপনি ব্রেকফাস্ট করবেন না? আজ তো অফিস আছে। চলুন চলুন আগে ব্রেকফাস্ট করে নেবেন, নয়তো গত পরশুর মতো পরে তাড়াহুড়ো করতে হবে। শিয়াম বলল, থামো থামো, পাকা গিন্নি হয়ে গেছো দেখছি তুমি। আগে আমার কথাটা শুনে নাও, আর এদিকে এসে বসো তো একটু, আমার কিছু কথা আছে তোমার সাথে। চন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন? শিয়াম চন্দ্রার ব্যস্ততা দেখে বলল, বেশি সময় নেব না তোমার চন্দ্র, শুধু 10টা মিনিট দাও। চন্দ্রা এবার কোমর থেকে আঁচলটা খুলে শান্ত হয়ে বসলো সোফায়। শিয়াম চন্দ্রার সামনে গিয়ে বলা শুরু করলো, তুমি কি কিছু বলতে চাও আমায় চন্দ্র? বলতে চাইলে নির্দ্বিধায় বলো। সকাল থেকে কেমন উসকুস করছো দেখছি। মনের মধ্যে যা আছে বন্ধু ভেবে সব বলে ফেলো চন্দ্র, দেখবে মনটা হালকা হবে। চন্দ্রা আবারও উসখুস করতে করতে বলল, ওই আসলে মানে কালকে ওই। শিয়াম বলল, কাল কি? কি হয়েছে কাল? চন্দ্রা এবার ইতস্তত করে বলল, না কিছু হয়নি, তবে কাল পাপা ফোন করে বলল আপনাকে নিয়ে যেন গিয়ে 2 দিন থেকে আসি, কিন্তু আপনার তো এখন রোজ অফিসে যেতে হয়, তাই আর কি। শিয়াম এবার হাঁপ ছাড়ল। সে কি না কি ভেবে বসেছিল। তারপর চন্দ্রাকে বলল, এই কথা বলতে তুমি এত ইতস্তত করছিলে চন্দ্র? আমি তো নিজেই ভাবছিলাম তোমায় বলবো যাওয়ার কথা। চন্দ্রা এবার চমকিত স্বরে বলল, সত্যি? কিন্তু আপনার যে রোজ অফিস থাকে। শিয়াম উত্তর দিল, কাল শুক্রবার আমার অফিস নেই, তাই কালকে সারা দিন থাকতে আমার কোনো অসুবিধা নেই। আজ আমার অফিস থেকে আসার পরই রওনা দেব, কেমন? তুমি রেডি থেকো। চন্দ্রা এবার মহা খুশি হলো। এতক্ষণে তার খেয়াল হলো শিয়াম তাকে এতক্ষণ তুমি সম্বোধন করেই পুরো কথাটা শেষ করেছে। চন্দ্রা মনে মনে ভাবল, যাক, কাউকে একজনকে তো শুরু করতেই হতো প্রথম, সেটা না হয় শিয়ামই করল। চন্দ্রা এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসুন ব্রেকফাস্টটা সেরে নেবেন। শিয়ামও সম্মতি দিল চন্দ্রার কথায়। আজ ব্রেকফাস্ট টেবিলে সবার দেখা মিলল একসাথে। নইলে তো শুধু সুইটি বেগম, আর অফিস থাকলে শিয়ামকে পায় টেবিলে চন্দ্রা। আর সিরাজের তো কোনো ঠিক ঠিকানাই পায় না চন্দ্রা। কখন বাড়ি আসে কখন যায় সে কিছুই টের পায় না। বাকি রইল শিয়া, তার অফিসের জন্য তাকে আগে খেয়েই বেরিয়ে যেতে হয়। চন্দ্রা সবাইকে যার যার প্লেট এগিয়ে দিল। শুধু সিরাজের বেলাতেই চন্দ্রা রান্নার খালাকে বলল, খালা, আমার হাত যাচ্ছে না অত দূর, আপনি একটু দিয়ে আসবেন। সিরাজ ভালোই বুঝলো চন্দ্রা তাকে এড়িয়ে দূরে দূরে থাকার চেষ্টা করছে। এসব দেখে তার মাথার রাগ আরও চড়ে গেল। শিয়াম এবার সবার উদ্দেশ্যে বলল, আজ কি তোরা ফ্রি আছিস? শিয়া সিরাজ দুজনে একসাথে প্রশ্ন করল, কেন ভাইয়া, কিছু দরকার ছিল? সুইটি বেগম শিয়ামকে উদ্দেশ্য করে বললেন, কোথাও যাবি বাবা? শিয়াম সুইটি বেগমকে বলল, হ্যাঁ মণি, চন্দ্রর বাবা ফোন করেছিলেন, আমাদের দুজনকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, তাই আমি চাইছিলাম শিয়া ও সিরাজ আমাদের সাথে চলুক।
শিয়া ব্রেড মুখে দিতে দিতে বলল, আমার তো হবে না ভাইয়া, এমনিতেই অফিস থেকে এই মাসের 2টো লিভ নিয়ে নিয়েছি দরকারি কারণে, আর লিভ নেওয়া যাবে না, তবে তাড়াতাড়ি কাজ শেষ করে ওখানে পৌঁছে যেতে পারি। শিয়াম শিয়াকে বলল, হ্যাঁ তাই করিস তবে। আর সিরাজ, তুই যাবি তো? তুই যে আজ ফ্রি আছিস তা কিন্তু আমি জানি। চন্দ্রার এবার অস্বস্তি হতে শুরু করলো। এই লোকটা যে কেন সিরাজকে ধরে টানাটানি করছে চন্দ্রা তা বুঝতে পারছে না। সিরাজ প্রথমে না বললেও অবশেষে মা আর ভাইয়ার জোড়াজুড়িতে হাঁপিয়ে বলে উঠল, ফাইন, যাব, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, রাতের আগেই ব্যাক করব আমি। শিয়াম বলল, আচ্ছা তাও চল। সবাই একসাথে ব্রেকফাস্ট সেরে যে যার কাজে বেরিয়ে পড়ল। শিয়াম চন্দ্রাকে সন্ধেবেলায় রেডি হয়ে থাকতে বলে সেও বেরিয়ে গেল। চন্দ্রা কিচেনে অল্প হাতে হাতে কাজ করে শিয়ামের দেওয়া গল্পের বই নিয়ে বসলো নিজের রুমে। সেই সময় চন্দ্রার ঘরে সুইটি বেগম প্রবেশ করলেন। চন্দ্রা সুইটি বেগমকে দেখে বই রেখে উঠে দাঁড়ালো। সুইটি বেগম হেসে চন্দ্রাকে বলল, ইটস ওকে বেটা, অত উত্তেজিত হতে হবে না। চন্দ্রা তাও সুইটি বেগমকে বললেন, আরে না মনি, উত্তেজিত হব কেন? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। সুইটি বেগম হাতের ব্যাগটা নিয়ে সোফায় বসলেন। চন্দ্রাকেও বলল বসার জন্যে। চন্দ্রা বসলো আরেকটি সোফায়। সুইটি বেগম চন্দ্রার উদ্দেশ্যে বললেন, আমার তো তোমার বিয়ের সময় তেমন কিছু দেওয়া হয়নি বেটা, তাই এই সোনার আংটিটুকু এনেছি। চন্দ্রা বলে উঠল, এসবের আবার কি দরকার ছিল মনি? তোমার ভালোবাসাই তো যথেষ্ট আমার জন্যে। সুইটি বেগম চন্দ্রার হাতে আংটি পরানোর জন্য টেনে নিয়ে বলতে লাগলে, তা হয় নাকি? আমি না তোমার শাশুড়ির মতো, সে থাকলে কি আর কোনো খামতি রাখতো বলো? কোনো কিছুতে আমিও রাখতে চাই না মা। বলে আংটিটা পরিয়ে যেই চন্দ্রার হাতের দিকে ভালো করে নজর দিলেন, অমনি চমকে উঠে চন্দ্রার হাত কিছুটা তুলে বললেন, এই বালা তুমি কই পেলে চন্দ্রা? এ বালা তো শিয়ামের মায়ের। সুইটি বেগম বেশ চেপেই হাতটা ধরায় চন্দ্রার হাতে কিছুটা ব্যথা লাগলো। সে এক প্রকার নিজের হাত সুইটি বেগমের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, শিয়াম দিয়েছে মনি এই বালা আমায়। সুইটি বেগম আগের মতোই চমকে জিজ্ঞেস করলেন, কিন্তু শিয়াম যে বলেছিল এই বালা জোড়া তার কাছে নেই। চন্দ্রা বলল, তা তো জানি না মনি, উনি এলেই ভালো বলতে পারবেন। সুইটি বেগম এবার কিছুটা নরম হয়ে বললেন, খুব সুন্দর মানিয়েছে তোমায় বালাটা চন্দ্রা, কই দেখি আমি একবার ভালো করে। বলে চন্দ্রার হাত থেকে বালাটা খুলতে গেলেই চন্দ্রা হাতটা সরিয়ে নিয়ে বলল, আসলে মনি, উনি এই বালা জোড়া আমায় খুলতে বারণ করেছেন, কিছু মনে করবেন না। সুইটি বেগম হেসে বললেন, আরে না না, ঠিক আছে, আসলে শিয়াম বলেছিল তার কাছ থেকে এই বালা জোড়া চুরি হয়ে গেছে, তাই আর কি দেখছিলাম ভালো করে আসল কি নকল। এই বলে সুইটি বেগম বেশ চিন্তিত মুখ নিয়ে রুমের বাইরে চলে গেলেন। চন্দ্রার এবার বেশ সন্দেহ হচ্ছে এই সুইটি বেগমের উপর। তিনি এই রোদ তো এই বৃষ্টি, তাকে বোঝার উপায় নেই। বিকেল 4টে। শিয়াম আজ একটু তাড়াতাড়ি ফিরেছে অফিস থেকে। এই প্রথম সে শ্বশুরবাড়ি যাচ্ছে, সাথে কিছু ফল মিষ্টি নিতে হবে। তার জন্যই শিয়াম ভেবেছে তারা একটু তাড়াতাড়ি বেরিয়ে আগে সেগুলো কিনবে, তারপর তার শ্বশুরবাড়ি ঢুকবে। ঘরে ঢুকে শিয়াম আশেপাশে চন্দ্রকে দেখতে না পেয়ে বেশ মন ভার করল। এই কয়দিনে অভ্যাস খারাপ করে দিয়েছে ওর। অফিস থেকে এসে চন্দ্রার মুখ না দেখলে তার সারা দিনের ক্লান্তি আরও যেন বেড়ে যায়। কই সে অফিস থেকে এলে তার সামনে ঘুরঘুর করবে, তা না, কই গিয়ে বসে আছে কে জানে। চন্দ্রাকে উচ্চস্বরে একবার ডাকতেই চন্দ্রা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে উঠল, আপনি ফ্রেশ হয়ে নিন শিয়াম, আমি পুরো রেডি হয়ে আপনার কফি নিয়ে যাচ্ছি, খেয়ে তারপর বেরোবেন। শিয়াম বেচারা আর কি করবে, বউয়ের আদেশ বলে কথা, তাই অগত্যা সেও মুখ ভার করে চলে গেল ফ্রেশ হতে। শিয়াম ফ্রেশ হয়ে বেরোতেই সামনে তাকিয়ে হুঁশ উড়ে গেল তার। সে ভাবেনি এত বড় চমক অপেক্ষা করছে তার জন্য। সামনে চন্দ্রা দাঁড়িয়ে কফি মগ হাতে নিয়ে, পরনে তার লাল জর্জেটের শাড়ি, ম্যাচিং করে লাল ব্লাউজ আর ঠোঁটে লাল লিপস্টিক, হাতে শিয়ামের দেওয়া 2 জোড়া বালা, কানে ছোট ঝুমকা। চন্দ্রা দেখতে বেশ গোলগাল টাইপের, কিন্তু একে মোটা বলা যায় না, ঠিক আবার রোগাও বলা যায় না। তার স্বাস্থ্য ভালো, তার উপর ফর্সা মুখটা বেশ মিষ্টি ধরনের হওয়ার কারণে শাড়িটা একটু বেশিই ফুটেছে তার শরীরে। শিয়ামের হার্টবিট ভীষণ ফাস্ট চলতে শুরু করলো, এক্ষুনি যেন তার হার্টটা লাফিয়ে বেরিয়ে আসবে বাইরে। এর আগেও সে চন্দ্রকে দেখেছে বিয়ের সাজে, কিন্তু সেই রকমভাবে দেখার সুযোগ হয়নি তার। চন্দ্রা ঘরে সবসময় শাড়ি
নয়তো লং কিছু পরে, আর তেমন সাজেও না। তার উপর হঠাৎই এই রূপ দেখে শিয়ামের মনে হচ্ছে কোনো অপ্সরী দাঁড়িয়ে আছে তার সামনে। চন্দ্রা এবার শিয়ামের চাহনি দেখে শুধু খানিকটা না, বেশ খানিকটা লজ্জা পেল। একটা মেয়ে হয়ে সে বোঝে এই চাহনির মানে। তাই আর দাঁড়িয়ে না থেকে শিয়ামের কাছে এসে বলল, আমায় দেখা শেষ হলে এবার কফিটা নিন। চন্দ্রা সামনে থাকায় তার শরীর থেকে তেড়ে আসছে এক কড়া মিষ্টি পারফিউমের সুবাস। শিয়ামের মাথা ঝিমঝিম করছে, নেশা লেগে যাচ্ছে সামনের মানুষটার। না, এভাবে একভাবে তাকিয়ে থাকলে আজ একটা অঘটন ঘটিয়ে ফেলবে সে, যা শিয়াম চায় না এখন, একদমই না। তাই চোখের দৃষ্টি নামিয়ে কফির মগটা হাতে নিয়ে বলল, তা এত সাজগোজের কারণ জানতে পারি? চন্দ্রা উত্তর দিল, কারণ আবার কি, কতদিন বাদ বাপের বাড়ি যাচ্ছি বলুন তো, আর এত সাজগোজ কই, হালকার উপর একটু মেকআপ করেছি ব্যাস। শিয়াম এবার কফির কাপে চুমুক দিয়ে বলল, কারণ কি শুধু এটাই? চন্দ্রা চোখটা একটা এপাশ ওপাশ করে উত্তর দিল, হ্যাঁ, তা নয় তো কি। শিয়াম এবার কফির মগ পাশে রেখে বলল, আচ্ছা বেশ, তাই মানলাম। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বলে শিয়াম রেডি হতে চলে গেল। চন্দ্রা নিজের মনকে একবার জিজ্ঞেস করল, আচ্ছা সত্যিই কি সে শুধু বাপের বাড়ি যাওয়ার জন্য এত সেজেছে? ভিতর থেকে উত্তর এলো, না, আজ শিয়ামের সাথে প্রথম কোথাও বেরোনো তার উপর মানুষটার একটু দৃষ্টি আকর্ষণ। না না, ছি, কী সব ভাবছে চন্দ্রা, সে মনকে কষিয়ে এক ধমক দিল। এর মধ্যেই শিয়ামও চলে এলো ড্রেস চেঞ্জ করে। এবার অবাক হওয়ার পালা যেন চন্দ্রার শিয়ামকে দেখে। আর একবার ক্রাশ খেলো সে। ব্ল্যাক শার্ট, সাথে জিন্স, চুলগুলো হালকা বড় হওয়ার কারণে কিছুটা কপালে পড়ে, চোখে হোয়াইট ফ্রেমের চশমা, যদিও সে চশমাটা খুব দরকারেই পড়ে, কিন্তু চন্দ্রার তাও মনে হলো এইটার সাথে শিয়ামকে একটু বেশি মানাচ্ছে। শিয়াম চন্দ্রাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, তা আজ কি যাওয়ার প্ল্যান আছে ম্যাডাম? চন্দ্রার হুঁশ ফিরল। এবার সে লজ্জিত ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন। শিয়াম বলল, তুমি গিয়ে বাইরে দাঁড়াও, আমি সিরাজকে ডেকে আনছি। চন্দ্রার খুশি এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল শিয়ামের এই কথা শুনে। সে মুখ বেজার করে গাড়ির সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ বাদ চন্দ্রা দুই ভাইকে আসতে দেখলো গাড়ির সামনে। সিরাজ শুধু চন্দ্রাকে এক পলক ভালো করে দেখে নিল। চোখ ঝলসে যাচ্ছে তার। বেশিক্ষণ তাকিয়ে থাকা দায় হয়ে উঠল তার জন্যে, তাই চোখ নামিয়ে শিয়ামকে গাড়িতে তুলে দিল। তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভারের পাশের সিটে। সামনের আয়না দিয়ে চন্দ্রাকে ভালোভাবে দেখা গেলেও সিরাজ গোটা রাস্তায় একবারও তাকালো না চন্দ্রার দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল চন্দ্রার বাড়ি। সবাই গাড়ি থেকে নেমে জিনিসপত্র নিয়ে বাড়ির বেল বাজাতে একজন দরজা খুলে দিল। সামনের মানুষটিকে দেখে চন্দ্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দেখেই মনে হচ্ছে সামনের মানুষটিকে সে মোটেও আশা করেনি এই সময়ে। চন্দ্রার সামনে দাঁড়িয়ে চন্দ্রার দিদি ইন্দ্রা। চন্দ্রা খানিকক্ষণ সময় নিল তার অবাকের রেশ কাটাতে। তারপর ইন্দ্রার উপর ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে নিল। ইন্দ্রাও এতদিন বাদ বোনকে কাছে পেয়ে জড়িয়ে ধরল শক্ত করে। এর মধ্যেই চয়ন সাহেব বাইরে এসে দাঁড়ালেন। দুই মেয়েকে এই অবস্থায় দেখে বললেন, কি শুরু করেছিস বলতো তোরা? দুজন জামাই এসে দোরগোড়ায় দাঁড়িয়ে আর তোরা এখন জড়াজড়ি করছিস? ইন্দ্রা এবার চন্দ্রাকে ছেড়ে চোখ মুছে বলল, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, সব দেখি, জামাইকে ঢুকতে দে ঘরে। বলে দুই বোন দরজা ছেড়ে দাঁড়ালো। শিয়াম সিরাজ ঘরের ভিতর প্রবেশ করলো। চন্দ্রা গিয়ে তার পাপাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। চন্দ্রার এই সময় ইন্দ্রার ব্যাপারে জানার তীব্র ইচ্ছা থাকলেও সে নিজেকে সামলে নিল। পরে একান্তে নয়, জিজ্ঞাসা করা যাবে, সবার সামনে জিজ্ঞেস করলে যদি ইন্দ্রা অস্বস্তিতে পড়ে যায়, এই ভেবে চন্দ্রা আর কিছু জিজ্ঞেস করল না। চয়ন সাহেবকে শিয়াম আর সিরাজের সাথে কথা বলতে দেখে চন্দ্রা আস্তে করে উঠে তার দিদির কাছে কিচেনে চলে গেল। ইন্দ্রা যে শিয়ামকে দেখে একটুও চমকায়নি, এটা বেশ খটকা লেগেছে চন্দ্রার। কারণ মানুষের খারাপ দিকই আগে সবার চোখে পড়ে, যেমন তার পড়েছিল শিয়ামের ব্যাপারে। চন্দ্রা রান্নাঘরে গিয়ে দেখলো ইন্দ্রা অর্ধেক রান্না শেষ করে কড়াইতে সেমাই করছে। চন্দ্রা একটু দুষ্টুমি করে পা টিপে টিপে ইন্দ্রার পিছন দিয়ে কানের কাছে গিয়ে জোরে চেঁচালো, ধাপ্পা! ইন্দ্রা চমকে উঠে পিছনে তাকাতেই দেখলো চন্দ্রা হেসেই যাচ্ছে। ইন্দ্রা এবার চন্দ্রার কান ধরে বলল, ওরে বদমাস, এখনও পাল্টাসনি তুই? সেই আগের মতোই পাজি রয়ে গেছিস। চন্দ্রা হাসি থামিয়ে সিরিয়াসভাবে বলল, কিন্তু তুই অনেক পাল্টে গেছিস দি ভাই।
কি হাল করেছিস নিজে দেখেছিস? চোখ কোটরে ঢুকে গেছে, গায়ের আসল রং চাপা পড়ে গেছে। আর জিজুই বা কই? আর আর বাবা কি করে? মানে তোর উপর তো ভীষণ রেগেছিল, হঠাৎ কি এমন হলো? ইন্দ্রা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সে অনেক ঘটনা রে, আপাতত এইটুকুই জেনে রাখ, ওই সংসার ছেড়ে চলে এসেছি। বলতে গেলে বাবা গিয়েই নিয়ে এসেছে। সত্যি বলতে তো শিয়ামের জন্যই। ইন্দ্রা পুরো কথা শেষ করতে পারল না। বাইরে থেকে চয়ন সাহেব হাঁক দিলেন নাস্তা নিয়ে যাওয়ার জন্য। চন্দ্রা চেঁচিয়ে বলল, আসছি পাপা, 2 মিনিটে। বলে ইন্দ্রাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ শিয়ামের ব্যাপারে কি বলছিলি যেন তুই? ইন্দ্রা হেসে বলল, না না তেমন কিছু না, খালি বললাম উনি খুব ভালো। চন্দ্রা ফট করে জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি? ইন্দ্রা এবার বলল, বাবার কাছে শুনেছি। উফ, তুইও না এত প্রশ্ন করিস কেন বলতো? যা নাস্তা নিয়ে যা তাড়াতাড়ি, বলে চন্দ্রাকে হাতের নাস্তার ট্রে দিয়ে ড্রয়িং রুমে পাঠিয়ে দিল। রাত 8টায় শিয়াও চলে এলো। রাতের খাওয়া সবাই একসাথে সম্পূর্ণ করলো। খাওয়ার শেষে চন্দ্রা, ইন্দ্রা আর শিয়া গিয়ে এক রুমে বসলো। শিয়ার বেশ ইন্দ্রাকে মনে ধরেছে, তার মধ্যে একটা মা মা ভাব আছে। শিয়া ইন্দ্রার গাল টেনে বলল, কি মিষ্টি গো তুমি, একদম পুতুলের মতো। তোমায় আর চন্দ্রাভাবিকে অনেকটা এক দেখতে, মনেই হয় না তুমি চন্দ্রাভাবির থেকে বড়, মনে হয় সমবয়সী তোমরা দুজন। ইন্দ্রা হেসে বলল, তুমিও ভারী মিষ্টি শিয়ারানী। চন্দ্রা এতক্ষণ ব্যাগে কি একটা খুঁজছিল। ওদের কথা শুনে চন্দ্রা বলল, ওর কথা আর বলো না আপু, ছোট থেকে যে কত লাভ লেটার পেয়েছে তার ঠিক নেই। ইন্দ্রা ধমক দিয়ে বলল, আবার বেশি বলছিস, চুপচাপ নিজের কাজ কর। শিয়া এইসব শুনে বলল, তাই আপু, তার তোমার কাউকেই পছন্দ হয়নি? আচ্ছা আপু, তোমায় চন্দ্রা আপুর বিয়ের সময় কেন দেখিনি? ইন্দ্রা এবার চন্দ্রার দিকে তাকিয়ে দেখল চন্দ্রা কাজ থামিয়েই তার দিকেই তাকিয়ে আছে। শিয়া দুজনকে দেখে বলল, প্রবলেম থাকলে ইটস ওকে আপু, আমি তো এমনিই জানতে চাইছিলাম। ইন্দ্রা এবার বলল, না শিয়া, তুমিও তো আমার বোনের মতোই, তোমাকে বলতে আমার প্রবলেম নেই। আর চন্দ্রা, তুইও জানতে চাইছিলি না? আয় এখানে এসে বস, আমি খুলে বলছি। চন্দ্রা ব্যাগ ছেড়ে এসে বিছানার একধারে বসল। ইন্দ্রা এবার বলতে শুরু করলো। ইন্দ্রা বলল, আমি যখন সদ্য কলেজ পড়ুয়া তখন আমি প্রেমে পড়ি আমার চেয়ে 7 বছরের বড় এক ছেলের। তার নাম ছিল পলাশ। সে আমার অনেক খেয়াল রাখত। ছোটোবেলা থেকে তেমন মা বাবা কারোর আদরই পাইনি আমি, তাই একটু ভালোবাসা আর যত্ন পেতেই আমি মিইয়ে গিয়েছিলাম তার কাছে। তাকে ছাড়া সব কেমন ফিকে ফিকে লাগতো। আমার রিলেশন ছিল 1 বছর 3 মাসের, তাও ও আমার কোনো ভুল হলে নিজের উপর নিয়ে নিত। একদিন হঠাৎই বলল ওর বাড়ি থেকে নাকি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমায় ওকে তখনই বিয়ে করতে হবে, নয়তো তাকে আমি চিরদিনের জন্য হারাবো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বাবাকে ওর কথা বলার সাহস আমার ছিল না, কারণ ও তখনও ছিল বেকার। তার উপর আমি তখন সবে 2nd ইয়ারে উঠেছি। তার জোরাজুরিতে সেই রাতেই সাহস করে মায়ের কিছু গয়না আর মায়ের একটা বেনারসি নিয়ে পালিয়ে গিয়েছিলাম ওর সাথে। সেই রাতেই আমরা বিয়ে করি, আর সাক্ষী থাকে ওর কিছু বন্ধুরা। তারপর পলাশের ঘরে উঠি। পলাশরা ছিল 1 ভাই 1 বোন। বোন তখন ছোট, সবে ক্লাস 8-এ পড়ে। আর ছিল বলতে পলাশের মা বাবা। সকালে সেই খবর আমার বাড়িতে জানানো হতেই বাবা আমায় ত্যায্য করলেন। আমি খুব কষ্ট পেয়েছিলাম। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল চন্দ্রার জন্যে, কারণ ওকে আমি ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি। এই রকমভাবেই কেটে গেল 5 মাস। ভালোই চলছিল সব। পলাশরা বেশ উচ্চবিত্ত পরিবারের ছিল। সমস্যা শুরু হলো 4 মাসের মাথায়। ইন্দ্রার কোনো কাজই যেন তার শ্বশুর শাশুড়ির পছন্দ হতো না। কোনো না কোনো কিছু নিয়ে তারা অশান্তি লাগিয়েই রাখতেন। এভাবে ইন্দ্রার কলেজে যাওয়াও তারা বন্ধ করে দিলেন। প্রথম প্রথম পলাশ ইন্দ্রার সাইড নিয়ে কথা বললেও কিছুদিন পর থেকেই ইন্দ্রাকে প্রচণ্ড মারধর শুরু করে। শ্বশুর শাশুড়ি দেখে তো কিছু বললেন না, উল্টে বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবতীয় গয়না নিয়ে নিলেন। তারপর কিছুদিন পর ধরা পড়ে পলাশের পরকীয়ার কথা। বিয়ের পরও তার বাইরে 2টো প্রেমিকা ছিল। আমি জানতে পারি অর্ধেক পলাশের ফোন দেখে, আর অর্ধেক পলাশের এক মেয়ে বান্ধবীর কাছ থেকে, যদিও নিজের পরিচয় দিইনি আমি কাউকে। সেদিন সেসব কথা আমার মুখ থেকে শোনার পর রাতে ড্রিঙ্ক করে এসে পলাশ আমায় বেল্ট দিয়ে মারে, লাথিও মারে পেটে, যার চোটে আমি অজ্ঞান হয়ে যাই।
পলাশের বাড়ির লোক ভয় পেয়ে আমায় হসপিটালে নিয়ে যায়। তারপর এই খবর বাবার কানে পৌঁছায়, বাবার এক চেনা পরিচিতর সূত্র ধরে। বাবা সব রাগ অভিমান ভুলে আমায় দেখতে যায় হসপিটালে, আর সেখান থেকেই নিয়ে আসে আমায় এখানে, ওদের পরিবারকে হুমকি দিয়ে যে আমার সাথে আর কোনো যোগাযোগ তারা করতে চাইলে বাবা পুলিশে দেবে, আর ডিভোর্স লেটার বাবা পাঠিয়ে দেবে ওদের বাড়ি। আমার সেদিন বাবার সামনে দাঁড়াবার মুখ ছিল না, কিন্তু কিছু করারও ছিল না। আমায় বেরোতেই হতো ওই নরক থেকে কিছু করে। এই বলে ইন্দ্রা থেমে চোখের জল মুছল। চন্দ্রা ইন্দ্রাকে জড়িয়ে ধরল। শিয়ারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চন্দ্রা এবার জিজ্ঞেস করল, আচ্ছা দিভাই, এখন কি খবর ওই জানোয়ারের, জানিস? ইন্দ্রা তাচ্ছিল্যের স্বরে বলল, হ্যাঁ শুনলাম, আমি আসার পরের দিনই এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। সুখেই থাকে বুঝলি চন্দ্রা, এরা দিন শেষে শুধু ঠকে যায় আমাদের মতো বোকা মানুষরা। শিয়া মন খারাপের সুরে বলল, এখন আপু পড়াশোনাটা শেষ করবে না? ইন্দ্রা উত্তর দিল, হ্যাঁ ইচ্ছে তো আছে, নিজের পায়ে দাঁড়াবো। চন্দ্রা বলল, দিভাই তুই বরং ইউএসএ চলে যা, তোর এক বন্ধুও থাকে না ওখানে? এখানে যত একা থাকবি তত ডিপ্রেশনে চলে যাবি, একবারে পড়াশোনা শেষ করে ফিরিস। ইন্দ্রা বলল, বাবাও একই কথা বলছিলেন, দেখি যদি ভিসা পাই তো চলেই যাব। এর মধ্যেই নিচ থেকে ডাক পড়ল সবার। তিনজন নিচে গিয়ে দেখলো সিরাজ রেডি হয়ে দাঁড়িয়ে আছে শিয়াকে নিয়ে ব্যাক করবে বলে। চন্দ্রা ও ইন্দ্রা অনেক জোর করলো শিয়াকে আজ রাতটা থাকার জন্য, কিন্তু শিয়া জানালো সকালে তার কিছু জরুরি কাজ আছে, আজ তাকে ব্যাক করতেই হবে, তেমন হলে সে আবার কাল বেলার দিকে আসবে না এখানে। এই বলে দুজন রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে চন্দ্রা ইন্দ্রার কাছে জেদ ধরেছে সে আজ তার কাছে ঘুমাবে। তাও ইন্দ্রা অনেক বুঝিয়ে চন্দ্রাকে শিয়ামের রুমে পাঠালো রাত 1টার সময়। চন্দ্রার ঘরে ঢুকে দেখলো শিয়াম তার একটা গল্পের বই নিয়ে বিছানায় বসে বসে পড়ছে। চন্দ্রা শিয়ামকে বলল, আপনি এখনও ঘুমোননি? শিয়াম বই থেকে মুখ তুলে চশমাটা খুলে বলল, ফাইনালি মহারানীর এই ঘরে আসার সময় হলো। আমি তো ভাবলাম আজ আসবেই না এই ঘরে, আজকের দিনটা বরং দিদির সাথেই থাকতে পারতো চন্দ্র। চন্দ্রা বিছানায় বসতে বসতে বলল, আমিও তো দিভাইকে বললাম সে কথা, কিন্তু দিভাই শুনলে তো? বলল রাতে যদি আপনার কোনো কষ্ট হয়, তাই ঠেলে ঠুলে পাঠিয়ে দিল। শিয়াম বিড়বিড় করে বলল, যাক কেউ তো বুঝলো আমার কষ্ট। চন্দ্রা বলল, কিছু বললেন? শিয়াম বলল, কই না তো, তুমি শুয়ে পড়ো, আমি টেবিল ল্যাম্প অফ করে দিচ্ছি। রাত 2টো। শিয়াম বিছানা থেকে উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বেলে আস্তে করে ডাকলো, চন্দ্র। চন্দ্রা পাশ ফিরে বলল, আপনি এখনও ঘুমাননি? শিয়াম বলল, পাশে একটা মানুষ শুয়ে ছটপট করলে কি পাশে শুয়ে থাকা মানুষটার ঘুম হয়? চন্দ্রা এবার নিজের কর্মের জন্য দুঃখিত হলো, বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনি ডিস্টার্ব হচ্ছেন, আমি আর নড়াচড়া করব না, আপনি ঘুমান। এই বলে চন্দ্রা পাশ ফিরতে গেলে শিয়াম বলল, চন্দ্রা কি হয়েছে বলো তো, দিভাইয়ের জন্য মন খারাপ লাগছে? চন্দ্রা এবার ছল ছল চোখে শিয়ামের দিকে তাকালো। আসলেই তার এই সব শোনার পর থেকে ভীষণ মন খারাপ লাগছে। দিদিকে ভীষণ ভালোবাসে সে, ছোট থেকেই দিদিকে স্ট্রাগল করে বড় হতে দেখেছে সে, তাই সে চায় না দিভাইয়ের গায়ে কোনো আঁচ আসুক। আচ্ছা পৃথিবীতে এত বেঈমান মানুষ থাকতে তার দিভাইয়ের সাথেই কেন? শিয়াম বলল, কষ্ট পেও না চন্দ্র, তোমার দিভাই জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তাকে ভুগতেই হতো আজ না হয় কাল। এই ভুল আজকাল প্রচুর ছেলে মেয়ে করে জানো, তারা বুঝতে পারে না প্রেম আর সংসার এক জিনিস নয়। প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে, তার হাতের নুন পোড়া রান্নাও তখন অমৃত মনে হয়, কিন্তু একজন স্বামীর ক্ষেত্রে তা হয় না। বিয়ের পর আস্তে ধীরে সব বদলাতে থাকে। 2-3 ঘন্টার কনভারসেশন নেমে আসে 2-3 মিনিটে। তখন স্ত্রীর হাতের রান্না ভালো হলেও একঘেয়ে মনে হয়। সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন আসে এই রকম। তখন একে অপরের প্রতি বিশ্বাস ভরসা না থাকলে জন্ম নেয় সন্দেহের, আর সেই থেকেই সম্পর্কে ধরে ফাটল। চন্দ্রা মন দিয়ে শুনল প্রত্যেকটা কথা। আসলেই তো সে নিজের চোখেও দেখেছে এই রকম কত সম্পর্ক ভাঙতে। শিয়াম আবার বলা শুরু করলো, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, এই প্রবাদটা মানুষ এমনি এমনি বলে না জানো চন্দ্রা। এই যুগে দাঁড়িয়ে খুব কম সংখ্যক মানুষই নিঃসঙ্গতায় তার কাছের মানুষের সাথে থাকে, তেমনি হাতের 5টা আঙুলও এক হয় না। তুমি যদি কাউকে ভালোবাসো, তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও,
দেখবে সে এমনিই তোমার থেকে দূরে চলে যাবে। কারণ আসল ভালোবাসার ভার অনেক বেশি চন্দ্রা, সেটাকে সারা জীবন বহন করার ক্ষমতা সবার থাকে না। তাই তো চারিদিকে এত বিচ্ছেদ। তোমার ভাইয়ের লাইফে আবার কেউ আসবে দেখো, যে এই সবের ঊর্ধ্বে গিয়ে আবার তাকে ভালোবাসবে। আর না আসলেও প্রবলেম নেই, অন্তত কিছুটা হলেও মানুষ চিনতে শিখবে সে। চন্দ্রা অবাক চোখে শিয়ামের দিকে তাকিয়ে রইল। তাকে এত সুন্দর করে আগে কেউ বোঝায়নি। এখন তার মনটা অনেক হালকা লাগছে। শিয়াম চন্দ্রার দিকে তাকিয়ে সেই ঘোর মেশানো কণ্ঠে ডাকল, চন্দ্রাবতী। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু, দেখবে এক্ষুনি ঘুম এসে যাবে। চন্দ্রা বোঝে না কি আছে এই ডাকে, তাকে বারবার দুর্বল করে তোলে এই ডাক। সে আর না করার সাহস পেল না। শিয়াম নীরব সম্মতির লক্ষণ ভেবে নিয়ে আস্তে আস্তে করে চন্দ্রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। চন্দ্রাও এতদিন পর কারুর যত্ন পেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ল। ভোর 4টে। সিরাজের রুমের ভিতর যেন ঝড় বয়ে গেছে। চারদিক ভাঙা জিনিসে ছড়াছড়ি। সিরাজ মাথার চুল টেনে মাথা নিচু করে বসে ব্যালকনির ধার ঘেঁষে। এবার যেন সব তার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। চন্দ্রা আর শিয়ামকে সে যতবার একসাথে দেখে ততবার তার বুকে রক্তক্ষরণ হয়। সেই কারণে সে বেশিরভাগই বাড়িতে থাকতো না, কিন্তু দিন শেষে তো তাকে বাড়িতেই ফিরতে হয়। তার মনে যে চন্দ্রার জন্য সফট কর্নার ছিল, সেটা সে অস্বীকার করতে পারবে না। সেই সফট কর্নারটা যে ভালো লাগা না ভালোবাসা, সেটা সে নিজেও জানে না। এটা তো মানতেই হবে, চন্দ্রাকে সে বাকি মেয়েদের থেকে আলাদা চোখে দেখত। চন্দ্রার পবিত্রতায় হাত দেওয়ার কথা সে কখনো মাথাতেও আনেনি। হ্যাঁ, এটা ঠিক, অনেক মেয়েকেই সে নিজের শয্যাসঙ্গী করেছে, তবে কাউকে জোর করে নয়। সবাই তার পয়সার প্রতি আকৃষ্ট হয়ে তার শারীরিক চাহিদা মেটাতো। চন্দ্রা তার জীবনে আসার পর সে এই সব থেকে অনেকটা দূরে নিয়ে গেছিল নিজেকে। নেশাভানও প্রায় ছেড়ে দিয়েছিল বলতে গেলে। কিন্তু ওই এক মাঘে কি আর শীত যায়? তেমনটাই ঘটল তার সাথেও। সেই দিন পার্টিতে বন্ধুরা জোর করে তাকে ড্রিঙ্কস করিয়েছিল, তাই সে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিল সেই রাতে। সে ঠিক কী করেছে তার মনেও নেই ঠিকভাবে, কিন্তু সবচেয়ে বেশি আঘাত সিরাজের তখন লেগেছিল যখন চন্দ্রা তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তারপর ওই থানায় কেস। এত দিনে নিজেকে সারাক্ষণ নেশায় ডুবিয়ে সেই সব কথা ভুলে থাকতে চাইলেও বিয়ের দিন চন্দ্রাকে নিজের বড় ভাইয়ের বউ হিসাবে দেখে মাথায় রক্ত চড়ে গিয়েছিল তার দরুন সময় পেলেই চন্দ্রাকে সে কটু বাক্য শোনাত। সিরাজ হাতের দিকে তাকালো, বেশ খানিকটা কেটে গেছে, আরও কয়েক জায়গায় ভালোই চোট লেগেছে, যদিও এর চেয়ে অনেক বেশি লেগেছে তার হৃদয়ে। সে ঠিক করেছে চন্দ্রা যখন তার ভাইয়ার সাথে ভালো আছে, তখন সে আর তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না। সে স্বীকার করে ভুল একসময় তারই ছিল। কোনো মেয়েরই এই সব শুনে মেনে নেওয়ার কথা না। চন্দ্রা তার জায়গায় ঠিকই ছিল। সিরাজ উঠে দাঁড়ালো, শাওয়ার নিয়ে এসে নিজেই এক এক করে সব গোছাতে লাগলো ঘরের। ভাঙা জিনিসগুলো সার্ভেন্ট দিয়ে পরিষ্কার করলো। সকাল 10টা। শিয়া আজও দাঁড়িয়ে আছে আতিফের জন্য। গতকালে ইন্দ্রার অতীত শুনে শিয়ার মনে ভীষণ ভয় হচ্ছে, মনটা কেমন উসখুস করছে। শিয়া জানে এই অস্বস্তির অবসান ঘটবে একমাত্র আতিফের সান্নিধ্য পেলে। আতিফকে আসতে দেখে শিয়া এক মুহূর্ত দেরি না করে আতিফকে গিয়ে জাপটে ধরল শক্ত করে। আতিফ একটু হকচকিয়ে গেল। শিয়া সাধারণত এমনটা করে না। আতিফ কিছু জিজ্ঞেস না করেই শিয়ার পিঠে হাত রাখল। শিয়া নিজেই কয়েক মিনিট বাদ আতিফকে ছেড়ে দাঁড়ালো। তারপর দুজনে বসলো একসাথে কিছুক্ষণ। শিয়া গতকালের সব ঘটনা খুলে বলল আতিফকে, কিন্তু আতিফ তেমন কোনো প্রতিক্রিয়া করল না। স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা, যেটা শিয়ার কাছে ভীষণ অস্বাভাবিক লাগলো। শিয়া বাড়ি ফিরে ঠিক করলো সে চন্দ্রার বাড়ি যাবে, কিন্তু বাড়ির ড্রাইভার আজ ছুটি নিয়েছে আর শিয়াও ড্রাইভিং পারে না ঠিকঠাক। উপায় না পেয়ে সিরাজকে জোরাজুরি করলো তাকে ড্রাইভিং করে নিয়ে যাওয়ার জন্য। সিরাজের যাওয়ার এক ফোঁটা ইচ্ছে না থাকলেও বোনের জেদের কাছে হার মেনে তাকে যেতেই হলো শিয়াকে নিয়ে। শিয়াম সকাল থেকেই চন্দ্রার দেখা পায়নি। সেই যে একবার এসে তাকে ফ্রেশ হতে হেল্প করলো, তারপর তাকে চাটুকুও ইন্দ্রা দিয়ে গেছে। শিয়াম ডাকবে না করেও থাকতে না পেরে চন্দ্রার নাম ধরে ডেকেই ফেললো। চন্দ্রা তখন রান্নাঘরে ইন্দ্রার সাথে গল্প করছিল। শিয়ামের আওয়াজ পেয়ে ইন্দ্রা দুষ্টুমি করে বলল, কী জাদু করলি বলতো?
এ তো দেখি বউকে কিছুক্ষণ না দেখতে পেয়েই চোখে হারাচ্ছে। চন্দ্রা ইন্দ্রাকে হালকা ঠেলা মেরে বলল, খালি উল্টাপাল্টা কথা, কিছু দরকার হয়তো পড়েছে তাই ডাকছে। ইন্দ্রা আবার দুষ্টু হাসি হেসে বলল, হ্যাঁ, নতুন বউদের অমনি একটু আধটু দরকার পড়ে বরের কাছে, বুঝলি। চন্দ্রা এবার খানিকটা লজ্জা পেল। ইন্দ্রা বলল, থাক, আর লজ্জায় লাল নীল না হয়ে যা বরের কাছে, নইলে দেখব রান্নাঘর থেকে টেনে নিয়ে যাচ্ছে। বলে ইন্দ্রা হেসে দিল। চন্দ্রা, ধ্যাত দি ভাই, তুইও না, বলে দৌড়ে চলে গেল শিয়ামের রুমে। ইন্দ্রার হাসি মুখটা মলিন হলো যতই সে হাসি খুশি থাকার চেষ্টা করুক। বাইরে ভিতরে সে গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু তা দেখাতে চায় না কাউকে। সে জানে তাকে কিছু মানুষ ভীষণ ভালোবাসে, তার কষ্ট দেখে তারাও দ্বিগুণ কষ্ট পাবে। চন্দ্রা নিজের ঘরে প্রবেশ করতেই দেখল শিয়াম এক মনে জানলার দিকে তাকিয়ে আছে। চন্দ্রা এসেছে টের পেয়ে শিয়াম ঘুরে বলল, সকাল থেকে কোথায় ছিলে? চন্দ্রা এবার বলল, আমি তো দিভাইয়ের কাছে কিচেনে ছিলাম, কিন্তু আপনি ডাকছিলেন কেন? আর এভাবে কেউ ডাকে? দিভাই কিভাবে পিছনে লাগছিল বলুন তো? শিয়াম ফট করে জিজ্ঞেস করলো। কিভাবে শুনি? চন্দ্রা কোনো কিছুই না ভেবে বলল যে আপনি আমায় চোখে হারান। আমি বললাম দরকারে ডাকছেন হয়তো। সে বলে, হ্যাঁ, নতুন বউদের অমন একটু দরকার পড়ে। পুরো কথাটা শেষ করার আগেই চন্দ্রার খেয়াল এলো কী বলছে সে। শিয়ামের দিকে তাকিয়ে দেখল শিয়াম ঠোঁটের কিছুটা উপর দুই আঙুল চেপে মুচকি মুচকি হাসছে। চন্দ্রা লজ্জায় জিভ কাটল। সব জায়গায় দরকারের চেয়ে বেশি বলার অভ্যেসটা তার এখনও গেল না। শিয়াম এবার চন্দ্রাকে বলল, হ্যাঁ, তোমার দিভাই তো ঠিকই বলেছে, দরকার তো আছে। চন্দ্রা হালকা লজ্জা পেয়ে বলল, কী দরকার বলুন? শিয়াম এবার চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, চন্দ্র, আমি চাইছি আজ আমরা একটু বাইরে যাই, ঘুরি ফিরি, তাতে ইন্দ্রার মনও ভালো হয়ে যাবে, সাথে তোমারও। চন্দ্রা শুনে বলল, হ্যাঁ, ভালো আইডিয়া, তাহলে শিয়া আপুকেও ডেকে নিন। শিয়াম হেসে বলল, হ্যাঁ, অবশ্যই, মহারানীর কথার খেলাপ করার সাধ্য কি আমার আছে? চন্দ্রার লজ্জা পেয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি যেতে গিয়েই হোঁচট খেল কার্পেটে। পড়ে যেতে নিলেই শিয়াম ধরে ফেলল চন্দ্রার হাত। চন্দ্রা টাল সামলাতে না পেরে শিয়ামের শার্টের কলার ধরে শিয়ামের কোলেই পড়ে গেল। চন্দ্রা ভয়ে আস্তে আস্তে চোখ খুলে বুঝতে পারল তার অবস্থান ঠিক কোথায়, কিন্তু সেখান থেকে নড়ার ক্ষমতা সে পেল না। চন্দ্রা তখন কলার ধরে টান দেওয়ায় শিয়ামের থেকে তার মুখের দূরত্ব প্রায় কয়েক ইঞ্চি সমান। শিয়ামের চোখে চোখ পড়তেই চন্দ্রার বুক ধুকপুক করতে শুরু করলো। সে যেন বাইরে থেকে আওয়াজ পাচ্ছে তার হৃৎপিণ্ডের ধুকপুকানির। অন্যদিকে শিয়ামেরও অবস্থা নাজেহাল। এই প্রথম সে চন্দ্রার এত কাছে। কিছু নিষিদ্ধ ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে তার। চন্দ্রার শাড়ি পরে থাকায় তার অনুভূতি হলো শিয়ামের হাত তার কোমরের কিছু অংশ স্পর্শ করে আছে। এই কথাটা মাথায় পৌঁছাতে চন্দ্রার গায়ে কাঁটা দিয়ে উঠল তার। তাড়াতাড়ি করে উঠতে গিয়ে আবার পিছল খেল সে। শিয়াম এবার চন্দ্রার কোমরটা একটু শক্ত করেই ধরে বলল, এত তাড়াহুড়ো কিসের তোমার? একটু সাবধানে কাজকর্ম করতে পারো না? এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেল সে এত কাছ থেকে। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না চন্দ্রার। সে চুপটি করে শিয়ামের চোখের দিকে তাকিয়ে রইল শুধু। ওই চোখে যেন রাজ্যের সব মায়া জড়িয়ে। চন্দ্রা চেয়েও যেন চোখ ফেরাতে পারল না। তখনই আওয়াজ এলো ডোরবেলের। চন্দ্রার এবার হুঁশ ফিরল। সেই আওয়াজ শুনে চন্দ্রা শিয়ামকে ছেড়ে একটু দূরে চলে গেল লজ্জায়। চন্দ্রা দাঁড়িয়ে না থাকতে পেরে দৌড়ে চলে গেল বাইরে। ডোরবেলের শব্দ শুনে ইন্দ্রা তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই শিয়া আপুই বলে চেঁচিয়ে ইন্দ্রাকে জড়িয়ে ধরল। ইন্দ্রাও হেসে জড়িয়ে ধরল শিয়াকে। শিয়া এবার ইন্দ্রাকে ছেড়ে বলল, দাঁড়াও আপু, আমি ভাইয়া ভাবির সাথে দেখা করে আসি। এই বলে সে চন্দ্রার রুমে চলে গেল। ইন্দ্রা সিরাজকে নিয়ে গিয়ে সোফায় বসালো। তারপর কিচেন থেকে গিয়ে চা নাস্তা এনে টেবিলে রাখলো। চা তুলে সিরাজকে দিতে গিয়ে অসাবধানবশত চায়ের খানিকটা গিয়ে পড়ল সিরাজের হাতে। সিরাজ তাড়াতাড়ি হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। ইন্দ্রা এবার ঘাবড়ে গেল। সামনে কিছু না পেয়ে তার ওড়না দিয়ে সিরাজের হাতটা মুছে দিতে দিতে বলল, সরি, ক্ষমা করবেন, আমি এই রকমটা করতে চাইনি। আসলে আসলে সিরাজ বুঝতে পারল ইন্দ্রা ভীষণ ভয় পেয়ে গেছে। তাই সে ওড়নাটা হালকা করে সরিয়ে বলল, আচ্ছা, আপনি আগে শান্ত হন, আমার তেমন কিছুই হয়নি। চা খুব একটা বেশি গরম ছিল না, আর আমি বুঝতে পেরেছি অসাবধানতাবশত এটা হয়েছে। আপনি এত উত্তেজিত হবেন না। ইন্দ্রা তাও শুনল না। দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বাটি করে বরফ এনে সিরাজকে দিল।
হাতে লাগানোর জন্য। সিরাজও বেচারা উপায় না পেয়ে বসে বসে হাতে বরফ ঘষতে লাগলো। সম্পত্তি, এই সম্পত্তি লোভ এমনই এক জিনিস যার জন্য মানুষ নিজের মানুষগুলোকেও খুন করতেও দুইবার ভাবে না। তেমনই এক মানুষ হচ্ছেন এই সুইটি বেগম। সুইটি বেগমরা ছিলেন দুই বোন দুই ভাই। তিনি ছিলেন বড়, আর সুহানা মানে সিয়ামের মা ছিলেন তার 2 বছরের ছোট। তাদের ছোট ছিল তার 2 ভাই। সুইটি বেগম বড় মেয়ে হওয়ায় একটু বড় হতেই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল অনেক দায়িত্ব। সেই চাপে তিনি পড়াশোনাও মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়, দেশ বিদেশ ভ্রমণ করার, বড় কোনো বাড়িতে বিয়ে করার। সুহানা তার 2 বছরের ছোট হলেও সে সুইটি বেগমের থেকে বেশ সুন্দরী ও শিক্ষিতা। তাকে কোনো সময় কেউ কাজের জন্য জোর করতো না, আর না করা হতো তাদের 2 ভাইকে। তাদের পড়াশোনার উপরে বেশি জোর দেওয়া হতো। পড়াশোনার অর্ধেক খরচ দিত সুইটি বেগম সেলাইয়ের হাতের বিভিন্ন কাজ করে। সুইটি বেগম মুখে কিছু না বললেও বেশ কষ্ট পেত সে এইসব দেখে। তার বিয়ে ঠিক হওয়ার সময় তিনি জানান তার পছন্দ একজনকে, আর তিনিই হলেন সিয়ামের বাবা আয়ান সাহেব। সবাই তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা ভাবেন সেই প্রস্তাব সুহানার জন্য, আর তারা রাজি হয়ে যান। বিয়ের আগে তাদের দেখা করার তেমন একটা চল ছিল না তাদের গ্রামে। সরাসরি বিয়ের সময় সুহানার জায়গায় সুইটিকে দেখে ছেলেপক্ষ ভীষণ অবাক হন। আয়ান সাহেব জানান তিনি সুহানাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। সবাই পরিস্থিতির শিকার হয়ে সুহানার সাথেই আয়ান সাহেবের বিয়ে দেন। কিন্তু কেউ একটি বারের জন্যেও সুইটি বেগমের কথা ভাবেন না। তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। কয়েকবার সুইসাইড করারও চেষ্টা করেন, কিন্তু সফল হন না। তারপর তিনি ঠিক করেন তিনি যত দিন বেঁচে আছেন তিনি সুহানাকেও ভালোভাবে সংসার করতে দেবেন না, আর আয়ান সাহেবের সম্পত্তি তিনি নিয়েই ছাড়বেন, যে কোনো হালে, যে কোনো মূল্যে। কিছুদিন বাদ সুইটি বেগমকেও বিয়ে দেওয়া হয় শিহাব সাহেবের সাথে। তিনি ছিলেন এক প্রাইভেট ফার্মে কর্মরত। সুইটি বেগমকে তিনি মাথায় তুলে রাখলেও সুইটি বেগম তাকে কিছুতেই সহ্য করতে পারতেন না, আর না তার অর্থে সন্তুষ্ট হতে পারতেন। এর কিছু বছরের মধ্যেই শিয়া ও সিরাজ জন্ম নেয়। সুইটি বেগমের সম্পত্তির লোভ মাথাচাড়া দিয়ে ওঠে। মনে পড়ে প্রতিশোধের কথা। শিহাব সাহেবকে তালাক দেন তিনি। যদিও এটা খুব একটা সহজ ছিল না, কারণ সুইটি বেগম শিহাব সাহেবকে সহ্য করতে না পারলেও শিহাব সাহেব ভীষণ ভালোবাসতেন তাকে। তারপর তিনি সব দোষ শিহাব সাহেবের উপর চাপিয়ে গিয়ে ওঠেন সুহানা বেগমের বাড়ি। আয়ান সাহেব সুইটি বেগমের বানানো সব কথা বিশ্বাস করে থাকতে দেন নিজের বাড়ি। কিন্তু সেই বিশ্বাস চুরমার করে তিনি সুহানা ও আয়ানের সংসারে আগুন লাগাতে থাকেন। নিত্যদিনের ঝামেলা লাগাতে থাকেন তাদের সম্পর্কে। যদিও কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন আয়ান সাহেব, কিন্তু সুহানা বেগম তা মানতে মোটেই রাজি ছিলেন না। অবশেষে একদিন সব প্ল্যান করে দুজনের অ্যাক্সিডেন্ট করান। সুহানা বেগম ও আয়ান সাহেবের মৃত্যুর পর তিনি শিয়ামকে নিজের ছেলের মতো যত্ন আত্তি করতেন, কারণ একটাই তার সম্পত্তি। আয়ান সাহেব সব সম্পত্তি তার ছেলে ও বউয়ের নামে ভাগ করে দিয়েছিলেন। শিয়ামের যেদিন সঠিক বয়স হয় তিনি শিয়ামকে দিয়ে শিয়ামের সম্পত্তির ভাগটা লিখিয়ে নেন। কিন্তু তার দ্বিতীয় দলিলের শর্ত ছিল শিয়ামের মায়ের পরবর্তীকালে যদি কিছু হয় শিয়াম তার মায়ের সম্পত্তির ভাগ নিজের নামে করতে পারবে একটি বয়সের পর, কিন্তু তাকে কিছু নিয়মকানুন মানতে হবে। যেমন তাকে পুরো সুস্থ সবল হয়ে সেই দলিলে স্বাক্ষর করতে হবে। কোনো রকম শারীরিক অসুস্থতা বা মানসিক অসুস্থতা নিয়ে সে স্বাক্ষর করলে সেই সম্পত্তির পুরো ভাগটাই চলে যাবে অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে। সুইটি বেগম ভালোই বুঝেছিলেন দ্বিতীয় উইলটা অনেক ভেবেচিন্তেই বানিয়েছেন আয়ান সাহেব, যাতে পরবর্তীকালে তাদের কিছু হলেও শিয়ামের কোনো ক্ষতি না হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো সেই দলিল সুইটি বেগমের কাছে নেই, আছে শিয়ামের কাছে। শিয়ামকে সুইটি বেগম যতবার এই ব্যাপারে জিজ্ঞেস করেছে শিয়াম এড়িয়ে গেছে। একদিন সুইটি বেগম সিরাজকে সম্পত্তির ব্যাপারটা খুলে বলতে শিয়াম কিছুটা শুনতে পায়। সেই রাতে প্রচুর ড্রিঙ্ক করে সে বাড়িও ফেরে না, রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। 2 দিন পর সুইটি বেগমের কাছে হসপিটাল থেকে কল আসে শিয়ামের অ্যাক্সিডেন্ট হওয়ার। সবাই দেখতে গেলে ডাক্তার জানান তার পা দুটি ড্যামেজ হয়ে গেছে, সে আর কোনো দিন হাঁটতে পারবে কিনা ঠিক নেই। সেই কথা শুনে সুইটি বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে।
এতদিন শিয়ামকে বাঁচিয়ে রাখার কারণ তার এইভাবে বৃথা যাবে সে ভাবেনি। তাও শিয়ামকে দেশের বড় বড় ডাক্তার দেখান সুইটি বেগম, যাতে শিয়াম চলতে পারে। কোনো কোনো ডক্টর শিয়ামের ঠিক হওয়ার আশ্বাস দেন, তো কোনো কোনো ডাক্তার সারা জীবন না হাঁটতে পারার আশ্বাস দেন। কথায় আছে না, আশাতে বাঁচে আশা। সুইটি বেগমেরও ঠিক এই অবস্থা এখন, কিন্তু তার চিন্তা অন্য জায়গায়। এতদিন সে সিরাজকে নিজের দলে রেখে অনেক কাজই করিয়ে নিত, কিন্তু সিরাজের হঠাৎ কেমন পরিবর্তন সুইটি বেগমের চোখে লাগছে। না, এভাবে চলতে দিলে তো চলবে না। এই যে এত সম্পত্তি, সবই তো তার ছেলের জন্য। মেয়েকে নিয়ে তার কোনো কালে তেমন মাথা ব্যথা ছিলও না, আজও নেই। সম্পত্তির ভাগ চাইলে তাকেও নয় কিছুটা দেওয়া যাবে। সম্পত্তি কি আর কম নাকি তার কাছে এখন? কিন্তু তার আর বাকিটাও চায়। তিনি ঠিক করলেন সিরাজকে ডেকে এবার তার সাথে কথা বলতে হবে। এখনও সেই দলিলের পেপারস হাতে পাওয়া বাকি তার। এতে তাকে একমাত্র সাহায্য করতে পারে সিরাজ। বিকাল 4টে, চন্দ্রা সবাইকে নিয়ে বেরোলো কিছু কেনাকাটির উদ্দেশ্যে। যদিও সিরাজকে নিয়ে যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, আর তার যা দেখে মনে হলো সিরাজেরও তেমন ইচ্ছে ছিল না যাওয়ার। কিন্তু শিয়ামের আর শিয়ার জোড়াজুড়িতে তাকেও যেতেই হলো। কিন্তু তারা ঠিক করলো বেশি দূর যাবে না, সামনেই কোথাও কেনাকাটা করবে ও ঘুরবে। যদিও সেটা শুধু শিয়ামের জন্যই। তার এই অবস্থায় সব জায়গায় যেতে প্রবলেম হবে, তাই চন্দ্রার এই রকম সিদ্ধান্ত। চন্দ্রা ভেবেছে তার এই সিদ্ধান্ত যে শুধু শিয়ামের জন্য, তাকেও বুঝতে পারিনি। কিন্তু সবাই ঠিকই বুঝতে পেরেছে। শিয়াম মনে মনে বেশ খুশি হলেও ইন্দ্রা শিয়া ইতিমধ্যে মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। মোটামুটি সব রকম কেনাকাটি শেষ করে মেয়েরা ঠিক করলো তারা পাশের পার্কে যাবে। সিরাজ শুধু পর্যবেক্ষণ করছিল চারদিক, এখানে আসা অবধি। সে একটাও কথা বলেনি। শিয়ামকে সাহায্য করতেই যেন এসেছে সে শুধু। পাশের পার্কে যেতেই শিয়া ইন্দ্রা ও সিরাজকে টেনে নিয়ে গেল অন্যদিকে, কিছু কথা আছে বলে। যদিও সবই বাহানা, চন্দ্রা আর শিয়ামকে কিছুটা সময় একসাথে কাটাতে দেওয়ার। এই বুঝে সিরাজ ও ইন্দ্রাও মানা করল না শিয়াকে। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়, যখন শিয়ার ফোনে আতিফের কল আসলো। আর সে কিছুটা দূর চলে গেল কথা বলতে। ইন্দ্রা ভীষণ উসখুস করছে। সিরাজ কিছুটা হলেও বুঝল ব্যাপারটা তার নিজেরও কেমন একটা লাগছে। তাও সে নিজেকে সামলে ইন্দ্রাকে বলল, চলুন আমরা গিয়ে ওদিকটায় বেঞ্চে বসি। এখন চন্দ্রা ও শিয়ামের কাছে ফিরে গেলে খারাপ দেখাবে। ইন্দ্রা সম্মতি জানালো সিরাজের কথায়। তারপর দুজনে গিয়ে বসলো সামনের দিকের বেঞ্চে। এই দিকে চন্দ্রা শিয়াম ভালোই বুঝেছে তাদের স্পেস দিতেই সবাই প্ল্যান করে অন্য জায়গায় গেছে। তাও দুজনেই চুপ, যেন দুজনেরই কেউ কিছুই বোঝেনি। শিয়াম এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চন্দ্রাকে বলল, চন্দ্র, হাওয়াই মিঠাই খাবে? চন্দ্রা অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, আমি কি বাচ্চা নাকি? শিয়াম হেসে বলল, কেন, হাওয়াই মিঠাই খেতে গেলে কি বাচ্চা হতে হয়? চন্দ্রা মুখ বেঁকিয়ে বলল, না তা নয়, তবে আমি কোনো দিন হাওয়াই মিঠাই খাইনি, সবসময় বাচ্চাদেরই দেখেছি খাই। শিয়াম এবার আকাশ থেকে পড়ল। অবাক হয়ে জিজ্ঞেস করল, সিরিয়াসলি চন্দ্র, তুমি ছোটোবেলাতেও কোনো দিন খাওনি? উত্তর দিল, না, বাবা দিতেন না, যদি আমার আর দিভাইয়ের শরীর খারাপ করে এই সব ভয়ে। কিন্তু দিভাই ঠিকই বন্ধুদের সাথে লুকিয়ে এটা ওটা খেত, তবে আমার সে সুযোগ হয়নি তেমন। শিয়াম আফসোস করে বলল, ইস চন্দ্র, শৈশবকালের দারুণ একটা আনন্দ মিস করে গেলে তুমি। তুমি জানো, এটাকে ছোটোবেলায় আমরা বুড়ির চুল বলতাম, আর স্কুলের সামনে ভ্যানে করে এলেই বড় একটা হাওয়াই মিঠাই তৈরি করিয়ে সব বন্ধুরা মিলে ভাগ করে খেতাম। চন্দ্রার শুনে বেশ মজা লাগলো। তারও এবার একবার ট্রাই করার ইচ্ছে হয়েছে। খুব মিষ্টি হয় শুনে। সে কোনো দিন ট্রাই করার কথাও ভাবেনি। শিয়াম হেসে গিয়ে একটা হাওয়াই মিঠাই কিনে দিল। চন্দ্রা শিয়ামকে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? শিয়াম বলল, না, তুমিও খেয়ে দেখো আর কেমন লাগে। চন্দ্রা তাও শুনল না, তার থেকে কিছুটা নিয়ে শিয়ামের মুখের সামনে ধরল। এবার কার সাধ্য শিয়ামকে হাওয়াই মিঠাই খাওয়া থেকে আটকায়। এখন তো তার ডায়াবেটিস থাকলেও সে পুরোটা খেয়ে নেবে। শিয়াম হেসে মুখে নিল কিছুটা। চন্দ্রা একটু খেয়ে বলল, এ তো খেতে ভীষণ মজা, বলে বাকিটা সে নিজেই খেয়ে নিল। শিয়াম চন্দ্রার এই রকম বাচ্চা মেয়ে দেখে হেসে আরও কতগুলো হাওয়াই মিঠাই কিনে দিল। চন্দ্রার খুশি আর দেখে কে।